বাংলাদেশের ইতিহাসে এমন কিছু কিছু অধ্যায় আছে যেগুলো খুব কম আলোচিত হয়, কিন্তু ভয়াবহতার দিক থেকে সবচেয়ে গভীর। ১৯৭৭ সাল, তৎকালীন ক্ষমতায় থাকা জিয়াউর রহমান ১ বছরের মধ্যে হাজার হাজার সেনা সদস্যকে গোপনে বিচারের নামে মৃত্যুদণ্ড দেন। সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, সেই সকল সেনা সদস্যদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেনি, এমনকি প্রিয় মানুষটির কবরও খুঁজে পায়নি তাদের পরিবার। এই ঘটনায় ইতিহাসে পরিচিত ১৯৭৭ সালের গণফাঁসি নামে। আজ আমরা জানব কেন এই ঘটনা ঘটেছিল, কারা এর শিকার হয়েছিল, এবং ইতিহাস কেন আজও এই অধ্যায়কে এড়িয়ে চলে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় মোড় নেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এরপর একের পর এক সামরিক অভ্যুত্থান, জাতীয় নেতাদের জেলখানায় হত্যাকাণ্ড, মেজর জেনারেল খালেদ মোশাররফকে হত্যা, শেষ পর্যন্ত ক্ষমতার কেন্দ্রে আসেন জিয়াউর রহমান। জেনে রাখা ভালো, জিয়ার ৪ বছরের শাসনামলে ছোট বড় প্রায় ১৮টি অভ্যুত্থান হয়। ৭৭ সালের ২৮ সেপ্টেম্বর জাপানি লাল সেনা কর্তৃক জাপান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাই হয় এবং ঢাকায় অবতরণ করে। এই ঘটনার পর ২রা অক্টোবর বাংলাদেশ বিমান বাহিনীর কিছু সদস্য বিদ্রোহে জড়িয়ে পড়ে। বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ আর্মি সিগন্যাল ব্যাটালিয়নের সদস্যরা জিয়া সরকারকে উৎখাত করার চেষ্টা করে। বিদ্রোহীরা ঢাকা বিমানবন্দরে বিমান বাহিনীর ১১ জন কর্মকর্তাকে হত্যা করে। জেনারেল জিয়া তার সেনাবাহিনী ৪৬তম ব্রিগেড এবং ৯ম ডিভিশন ব্যবহার করে বিদ্রোহ দমন করে এবং মেজর মোস্তাফার নেতৃত্বে বিমান বাহিনীর অন্তত ২০ জন বিদ্রোহীকে হত্যাও করা হয়। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট জিয়া কুর্মিটোলা ঘাঁটি থেকে বিমান বাহিনীর সদস্যদের গণগ্রেপ্তার শুরু করেন। শুধু বিমান বাহিনী নয়, সেনাবাহিনী ও নৌবাহিনীর বহু সদস্যকেও আটক করা হয়। এই বিমান কর্মীদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়, যার ফলে বেশ কয়েকজনের মৃত্যুও হয়। বিদ্রোহের পরপরই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক আইন জারি করেন এবং বিমান বাহিনীর সেনা সদস্যদের বিরুদ্ধে সামরিক আদালত গঠন করা হয়। বিচারের জন্য দ্রুত ক্যাম্প ট্রায়াল পরিচালিত হয়, কিন্তু ভয়াবহ ব্যাপার হল, সেখানে অভিযুক্তদের কোনো আইনজীবী বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। আরও মর্মান্তিক বিষয় হল, এসব ট্রায়াল খুবই সংক্ষিপ্ত ছিল। অনেক সময় মাত্র ১৫ থেকে ২০ মিনিটেই রায় ঘোষণা এবং কার্যকর করা হতো। অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ, সাক্ষ্য ও আত্মপক্ষ সমর্থনের নিয়ম মানা হয়নি। মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চ বাড়ানো হয়েছিল, যাতে একই সময়ে ৩ থেকে ৪ জনকে ফাঁসি দেওয়া যায়। দোষী ব্যক্তিদের মৃত্যু নিশ্চিত করার জন্য তাদের ফাঁসির পর তাদের হাত ও পায়ের রগ ছিন্ন করা হয়েছিল। বিদ্রোহের পর বগুড়া সেনানিবাসের শত শত সৈন্যকে হত্যা করে রাজশাহীতে গণকবরে দাফন করা হয়। নিহত ব্যক্তিদের মৃতদেহ গোপনে দাফন করার জন্য কর্তৃপক্ষ রাতে কারফিউ ঘোষণা করে। সেনাবাহিনীর পোশাক পরিহিত লাশগুলোকে রাতে দাফন করতে দেখেন স্থানীয়রা। সরকারি হিসাবে ১১৪৩ জন বিমান বাহিনীর সেনা ও সামরিক সদস্যকে ফাঁসি দেওয়া হয়, তবে আদতে ফাঁসি দেওয়া হয়েছিল আরও অনেক বেশি। অনেক গবেষণায় উঠে এসেছে যে এই সংখ্যাটা ছিল ৫,০০০-এর অধিক। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যক ফাঁসি কার্যকর করার ঘটনা। ঢাকার কেন্দ্রীয় কারাগার, তেজগাঁও এবং কুর্মিটোলা ঘাঁটি, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে এই ফাঁসি কার্যকর করা হয়। পরিবারের কাউকে জানানো হয়নি, লাশ হস্তান্তর করা হয়নি, অধিকাংশই গোপনে গণকবর দেওয়া হয়। এই গণফাঁসির শিকার ছিলেন যারা, তাদের বড় একটা অংশ ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক সেনা। তাদের পরিবারগুলো কোনো খোঁজ পাননি প্রিয় মানুষটির। অনেক বাবা মা হয়তো মারা গেছেন তাদের সন্তানের কবরটি না দেখেই। অনেক স্ত্রী জানতেন না স্বামী জীবিত না মৃত। অনেক সন্তান বড় হয়েছে বাবার কবর না জেনে। এবং এই মর্মান্তিক ঘটনা নিয়ে দীর্ঘ সময় কথা বলা ছিল নিষিদ্ধ। ইতিহাস শুধু বিজয়ের গল্প নয়, এটি ভুল, ভয় ও নীরবতার কথাও বলে। ১৯৭৭ সালের গণফাঁসি আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা যখন প্রশ্নহীন হয়, মানবিকতা তখন সবচেয়ে বড় শিকার।